কেন আজকে সংবাদ সম্মেলন? একদম কেউ কথা বললেন না ভাইয়া, প্লিজ দয়া করে আমাদের কথা শোনেন, আমরা কি বলতে চাই সেটা শোনেন সবাই। আমাকে সাহেব দেখাশোনা করিনি, এই জন্য আমাকে বয়কট করেছিল, কিন্তু তার বাবাকে দেখাশোনা যে কারণটা বলেছিলাম আপনাদেরকে, যে হিরো আলম পরকীয়ায় জড়িত আছে, যার কারণে পরকীয়া নিয়ে তার সাথে আমার 8 মাস আগে থেকেই দ্বন্দ্ব। 8 মাস যাবত তার সাথে আমার দ্বন্দ্ব, কিন্তু দ্বন্দ্বর মাত্রাটা বেড়ে যায় বাবা যখন মৃত্যু সজ্জায়, তখন হচ্ছে তার সাথে আমার মাত্রাটা অনেকটা বেড়ে যায়। আর পরকীয়ার যে কথাটা আমি বলেছি, সে বলেছে প্রমাণ নিয়ে কথা বলতে বলেছে, তাই আমি আপনাদের সামনে প্রমাণ। এই হচ্ছে সেই মিথিলা, যার সাথে তার গত 8 মাস যাবত সম্পর্ক। আমি যতটুকু জানি, আমি স্ত্রী থাকা সত্ত্বেও সে এই মিথিলার সাথে তার সম্পর্ক। মিথিলার কাছ থেকেই শুনেন সম্পূর্ণ কথা, মিথিলার কাছ থেকে আপনারা এখন শুনে নেন। মিথিলা বলো। আপনার পরিচয় বলেন। আচ্ছা, আমি আরেকটু বলি, মিথিলা কিন্তু বগুড়াতেই ছিল। মিথিলা তার বাবার লাশের সাথে বগুড়া ছিল। বগুড়া থেকে মিথিলাকে টর্চার করে, আপনারা ভিডিও ফুটেজ দেখবেন, টর্চার করে ওনাকে বের করে দেওয়া হয়েছে। ইভেন আমি হচ্ছে তার পাশে দাঁড়িয়েছি, আমি তার পাশে না দাঁড়ালে সে বলেছে সে সুইসাইড করে ফেলতো। তার মুখ থেকেই আপনারা শুনেন। আচ্ছা, আমরা একটু মিথিলার কাছ থেকে শুনতে চাই কি হয়েছে, কিভাবে আলমের সাথে বিয়ে হয়েছে বলেন। আমি কথা বলার সময় কেউ কথা বলবেন না প্লিজ, জোরে বলবেন। আমি কিন্তু মিডিয়ার না, এই ফার্স্ট টাইম কিন্তু আপনাদের এতগুলো ক্যামেরার সামনে কথা বলছি। আমি কথা বলার সময় প্লিজ আপনারা প্রশ্ন পরে করেন, আগে আমার কথাটা শুনুন। আমি ওনাকে এখান থেকে 1 বছর আগে প্লিজ কেউ কথা বলবেন না। আমি তাকে ফোন করি টিকটকের মাধ্যমে তাকে মেসেজ করি, করার সঙ্গে সঙ্গে ভাই আপনার সঙ্গে কথা বলতে চাই। তখন আমি আমার মাছের বিজনেসের লাইভের কথা বলি যে আপনি কি আমাকে লাইভ করে দিবেন। আপনার নিলয় আলমগীর ওয়াইফ উনি করত, পরে ওনার আমি চিন্তা করলাম উনিও তো ভাইরাল পারসন, তাহলে বলি তো উনি রাজি হয়ে বললো কি যে তাহলে তুমি আমার অফিসে আসো। তা আমি চিন্তা করলাম আমি একটা মেয়ে মানুষ একা একা অফিসে যাব। সেখান থেকে 2 মাস পর আমার একটা প্রবলেম, অন্য পারিবারিক প্রবলেমের কারণে আমি তার কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি একটু কথা কান্নাকাটি করি যে এরকম আমার একটা প্রবলেম হয়েছে, আপনি কি আমাকে হেল্প করতে পারেন, তুমি অফিসে আসো। পরে আমি আমার চাচাতো ভাইকে নিয়ে অফিসে যাই, যে কথা বলি সে ওই সলিউশনটা আমাকে করে দেয়। সে করে দেওয়ার পর আস্তে আস্তে তার সাথে আমার ফোনে কথা হতে থাকে, ভালো একটা ফ্রেন্ডলি। তখন রিয়ামনির সাথে সারা রাত আমার সাথে দিনে কথা বলেছে, বহুবার তার সাথে সে আমার সাথে মিট করেছে। আমি ফোন 2-3 বছর এই সব রিয়ামনির সাথে অনেকে বলে না যে আপনারা সবাই কিন্তু এটা জানেন
যে রিয়া মনির সাথে আদৌ কি বিয়ে হয়েছে, তা উনি আমাকে বলেন না, ও শুধু আমার নায়িকা। এগুলো তো বলে, এরকম অনেকেই আছে। আস্তে আস্তে ওনার সাথে আমার একটা সম্পর্ক হয়। তখন ওনার যখন বগুড়ায় মারধর করে, ওনার মেয়ের সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায়। মেয়েকে আমি এতটাই বিয়ের প্রস্তাব উনি আগেই দিছে যে আমরা বাইরে সেটেল হয়ে যাব। তখন আমি বিয়ে করতে, সত্যি আপনি মসজিদে দাঁড়ায় বলবেন আমি বিয়ে করতে কখনো রাজি হইনি। একটা কথা বলতে বলতে ভালো, কারণ ওনার সাথে আমার কোনোভাবেই এখন আমি অসুস্থ দেখছেন। পরে এক পর্যায়ে ফ্যামিলি সম্পর্কে, মানে ফ্যামিলি কথায় ওনার মা, তারপরে মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজী ডেকে বিয়ে করে। বিয়ে করার পরে একটা ছবি আপনারা দেখছেন, ওই ছবিটা, তার আগে আমি তার সাথে কখনো ছবি তুলতাম না, যে ভয়, উনি ভাইরাল পারসন, আমি এইগুলো খুবই অপছন্দ করি। পরে তখনও কিন্তু রিয়ামনির সাথে তার কোনো ঘনিষ্ঠতা আমি দেখি না, আমি মসজিদে দাঁড়ায় গল্প। পরে উনি তো নামাজও পড়ে না ঠিক মতো, ওনার কথা কতটা আপনারা বিশ্বাস করেন জানি না, আমি বিশ্বাস করি না ওনার কথা, আপনি বলবেন। পরে ওনার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমরা এই মহানগরেই কিন্তু সংসার করি, 3 মাস না 2 মাস সংসার করার পরে উনি আমাকে বলে কি আমি তো ফ্লাশ করা যাবে না। এই আস্তে আস্তে রিয়া মনির সাথে ওনার আমি দেখি, যখন মনে করেন পুরোপুরি আমি ওনার প্রতি দুর্বল হয়ে গেলাম, তখন আস্তে আস্তে আবার রিয়া মনি, অবশ্যই সে কথা, এটা কোনো প্রেমের প্রস্তাব না, একটা মানুষের সাথে কথা বলতে বলতে ভালোবাসা হয়ে গেছে। সে এমন কোনো ব্যক্তি না যে তাকে আমার প্রেমের প্রস্তাব দিতে হবে। পরে আমাদের বিয়ে হয়, এটা গোপন থাকবে। উনি ওনার বাড়ি পাঠায়, আমার সমস্ত ফার্নিচার নিয়ে পাঠায়, বলছে সবাইকে যে সবাই জানবে আমি তো মিডিয়ার, এখন তাহলে আমার ক্যারিয়ার প্রবলেম হবে। অনেক ভালোবাসা, এটুকু পারবা না? হ্যাঁ পারবো, কেন পারবো না? তুমি যদি ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে। আর এই কথাটা উনি বারবার বলতো যে রিয়া হচ্ছে আমার মিডিয়ার, তুমি হচ্ছে আমার ঘরের। তার বাড়ি আমারে নিয়ে রাখ, বাড়ি রাখার পর রিয়া একদিন, আমি তাকে একটা কান্নাকাটি করছিল, দাদির সাথে ঝগড়া হয়েছে, তা আমি বলছি কি এরকম মেয়ে কান্নাকাটি করলে আমি কিন্তু এখানে থাকতে পারবো না। তখন এই মেসেজটা রিয়া পেয়ে যায়, ও কোরআন শরীফ ছুঁয়ে বলবো, এই মেসেজটা পাওয়ার পরে ফোনে ওর সাথে আমার দুইজন কথা কাটাকাটি আমাদের হয়। পরবর্তীতে ও জানার পরেও কিন্তু তারপরে আলমের সাথে ওর আমার রূপটা আস্তে আস্তে, আমার কিছু কিছু কথায় আমার খারাপ লাগে যে আমি একটা কথা ওরে বলতাম, আমি কিন্তু ঘাড়ে উঠে যাওয়া মেয়ে না। আমি খরচ করে আমার ঘরের, আপনি মহানগরে যে বাসায় ছিলাম শুনবেন, বলতো কি এত ফার্নিচার একটা ঘরে থাকে, বাড়ি ভরে গেছিল। মহানগরে বাসা ভাড়া নিয়েছিল। শোনেন পরে কি হয়েছে, আমার কথাটাকে শেষ। ওখানে আমি মানে মেন্টালি ভাবে আমি মেনে নিতে পারিনি খারাপ ব্যবহার। যখন ওর সাথে মিডিয়ায় কাজ করা লাগে, ওর সামনে আমাকে গালি দেয়, পেছনে আমাকে সোনা পাখি ময়না পাখি বলে শান্তি, এটা না আমি মানে টর্চারিংটা আমি নিতে না পেরে আমি ঢাকা ব্যাক করার পর তার সাথে টোটালি আমি, তার মেয়ে ফোন দিই, দেখেন আপনারা ভুল বোঝাবুঝি করেন, আপনি আবারই হয়ে যান। তার বড় মেয়ে আলো, এই আস্তে আস্তে আবার কথা হয়। কথা হতে হতে আমি আবার আমার বিজনেসটা, আমি একটা বিউটিশিয়ান, আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি আবার বিজনেসটা দাঁড় করাই। এর ভেতরই তার বাবা অসুস্থর খবর শুনি। প্রথমেই যখন অসুস্থ হয় তখন পুরো হসপিটালে যাওয়া সহ মাঝে সবকিছু দায়িত্ব। ভালো কথা, এই যে 32টা দিনও আমি ছিলাম, নিউরোসায়েন্স হসপিটালে যাবেন, সে সবাইকে বলছে ওখানে যে ম্যাডাম আপনাদের হোটেলে যে বলেন ওই সর্বতালা, তারপরে হচ্ছে আপনার তার মেয়ে, বড় মেয়ে বলছে আমার আম্মু, সবাই আমার বলছে কে কিভাবে হয়, 17-18 বছর, আর আমি আছে তো খুব কাছাকাছি বয়স। অনেকে
আমি বলতাম ওনার প্রথম ওয়াইফের, কিন্তু আমাকে মায়ের মতো ভালোবাসে। আমি ওকে, ওর আর আমার বন্ডিংটা যে কতটা ভালো সেটা আপনারা নিউরোসায়েন্স হসপিটালে যে আয়া থেকে বুয়া থেকে সবার কাছে জিজ্ঞেস করবেন। সে যে আমাকে এখনো পর্যন্ত, কালকে রাত পর্যন্ত বলতে, আমি এখন আমি না মেন্টালি ভাবে ওই বাসা পরে না ওই টর্চারিং হচ্ছিলাম, আমি নিতে পারতেছিলাম না যে পরকীয়া নারী এই কথাটা আমি না নিতে পারি। আমি না বাসায় অস্থির হয়ে যাচ্ছিলাম, আমার বুক ব্যথা করতো, খারাপ লাগতো। আমি কি ওর সাথে আমার তর্কতর্কি হয়ে আমাকে প্রচুর পিটাইতো। রিয়ার সাথে, রিয়া আমারে ফোন দেয়, রেকর্ডিং হয়নি রিয়া, তুমি যে ফোন দিছিলা পরে, কিন্তু আমি তোমার যে বুঝি না, ও এসে আমাকে ফোন দেওয়াইছে, আমাকে দিয়ে বলাইছে, তার ভিতরে আমাকে পিটাইছে। রিয়া বলছে তোমার পাশে কি ও আছে? বাজে এরা মিডিয়ায়, মিডিয়ার মেয়ে না, আজকে এখানে আসতেও চাইনি। এখন সে আমার একটাই কথা, সে যদি অস্বীকার করে যে, তাহলে সে ধর্ষক। এই দেখেন, তারপর আরো হসপিটালের ঘটনা বলছি। এখন ধামাচাপা দেওয়ার জন্য আপনাদের মিডিয়ার ভয়ে সে কি না স্বীকার করছে না, আমার কাছে সে না স্বীকার করে না, কিন্তু সে বলছে এখন আমি স্বীকার করতে পারবো না সমাজের কাছে। ও কোনো বাদ করবে। আমি অসুস্থ হয়ে পড়লাম, ও আমার কথা শুনে বলছে যে জান তুমি কিছুদিন ঢাকায় থাকো। ও আমার পরে ওর খালা আমাকে নিয়ে হসপিটালে যাওয়ার পরে বললো কি, আমি তো ব্লিডিং হয়েই যাচ্ছে, আমি ওই খেয়াল করিনি। আচ্ছা আপনাকে প্রমাণটা দেখা আচ্ছা পাকনামি করেন না, প্রশ্ন করবেন না যে কেউ। তারপরে উনি কি করলো, মানে ওই যে বাচ্চার যে ফুলটা রয়ে গেছে আর ওইটা ইনফেকশন হয়েছে। কথা শুনছেন আপনারা? বলো না। আল্ট্রাসাউন্ড করার পরে বলছে কি যে সাইলেন্ট সাইলেন্ট। কথা বলছি।